শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। মারা বা লাখের বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় ৮০,০০০ আর বাংলাদেশে প্রায় ১০০ জন মানুষের মাতৃভাষা মারা। বাংলাদেশের পার্বত্য রাঙামাটি জেলার পুকুরপাড়ায় এই ভাষার মানুষ বাস করেন। ভারতের মিজোরাম ও মিয়ানমারের চীন রাজ্যে বহুল প্রচলিত ভাষা এটি। মারা জনগোষ্ঠীর সদস্যরা এ ভাষায় কথা বলেন। ভাষাটির লিখিত রূপ নেই। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিডিআর হত্যাযজ্ঞ দিবস আজ। বিচার হলেও জানা যায়নি সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় পাইকারি হত্যাযজ্ঞের কুশীলবের নাম। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ২৫শে ফেব্রুয়ারি আজ ২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে ঘটে বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক এবং নৃশংস হত্যাযজ্ঞ। এ ব্যাপারে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। পিলখানা ট্র্যাজেডির পর এর বিচার প্রক্রিয়াটি ছিল বাংলাদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় এবং জটিল চ্যালেঞ্জ। এই বিচার প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছিল: বিদ্রোহের বিচার এবং হত্যা ও লুণ্ঠনের বিচার। বিদ্রোহের বিচারটি পরিচালিত হয়েছিল তৎকালীন বিডিআর আইনে। এই প্রক্রিয়ায় মূল লক্ষ্য ছিল শৃঙ্খলা ভঙ্গ এবং বিদ্রোহের অপরাধের বিচার করা। বিডিআরের নিজস্ব বিশেষ আদালতে এই বিচার সম্পন্ন হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৫৭টি বিশেষ আদালতে এই বিচার কাজ চলে। ২০১২ সালের ২০ অক্টোবরের মধ্যে বিদ্রোহের বিচার প্রক্রিয়া শেষ হয়। এতে মোট ১৭,৩২৬ জন জওয়ানকে অভিযুক্ত করা হয়েছিল। মোট ১১টি ইউনিটের বিচার শেষে ৫,৯২৬ জনকে ৪ মাস থেকে ৭ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। হত্যা ও লুণ্ঠনের বিচারটি হয়েছিল প্রচলিত আইনে। এটি ছিল সাধারণ ফৌজদারি অপরাধের বিচার, যা বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে শুরু হয়েছিল। ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যার বিচারটি ছিল নজিরবিহীন। বিপুল সংখ্যক অর্থাৎ ৮৫০ জন আসামির কারণে সাধারণ আদালতে বিচার করা সম্ভব হয়নি। তাই ২০১১ সালের ৫ই জানুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনালে এই ঐতিহাসিক বিচার শুরু হয়। তৎকালীন জজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ৮৫০ জন আসামির মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ২৭৭ জন খালাস পান। নিম্ন আদালতের রায়ের পর মামলাটি হাইকোর্টে আসে। ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের ওপর ৩৭০ দিনব্যাপী দীর্ঘ শুনানি চলে। অবশেষে বিচারপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ রায় ঘোষণা করেন। হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৮৫ জনকে। এছাড়া ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং ২৮৩ জন খালাস পান। এটি ছিল বিচারিক ইতিহাসে আসামির সংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম রায়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ই আপিল বিভাগে আবেদন করেছে। দীর্ঘ সময় পার হলেও চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। কয়েক হাজার পৃষ্ঠার রায় এবং নথিপত্র পর্যালোচনা করা একটি বিশাল কর্মযজ্ঞ। যদিও বিদ্রোহের বিচার দ্রুত শেষ হয়েছে, কিন্তু দণ্ডবিধির অধীনে হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি দীর্ঘায়িত হওয়ায় ন্যায় বিচার প্রাপ্তিতে কিছুটা বিলম্ব ঘটছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে যা ঘটেছিল তা কেবল একটি বাহিনীর বিদ্রোহ ছিল না, ছিল এক সুদূর প্রসারী এবং গভীর ষড়যন্ত্র। বারুদের ধোঁয়া আর আর্তনাদ থামার পর পুরো জাতি যখন স্তব্ধ, তখন একটাই প্রশ্ন সবার মুখে ছিল: কেন এবং কার ইশারায় এই নৃশংসতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই শুরু হয়েছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বহুমুখী এবং স্পর্শকাতর তদন্ত প্রক্রিয়া।
পিলখানা ট্র্যাজেডির তদন্ত প্রক্রিয়াটি ছিল বিচার প্রক্রিয়ার মতোই দীর্ঘ এবং বিতর্কিত। বিডিআর হত্যাযজ্ঞের তদন্তের জন্য তৎকালীন সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে, যা আনিসুজ্জামান খান কমিটি নামে পরিচিত। এই কমিটির মূল ফোকাস ছিল বিদ্রোহের কারণ এবং পেছনের কুশীলবদের শনাক্ত করা। মূল পর্যবেক্ষণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছিল অপারেশন ডাল ভাত নিয়ে ক্ষোভ এবং দীর্ঘদিনের বৈষম্যকে পুঁজি করে বাইরে থেকে উস্কানি দেওয়া হয়েছিল। তবে এই তদন্ত নিয়ে জনমনে অনেক প্রশ্ন ছিল, কারণ এতে মাস্টারমাইন্ড কারা ছিল তা স্পষ্টভাবে আসেনি। সেনাবাহিনী তাদের নিজস্ব আইনে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছিল, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে গেলেন। এই তদন্তে মূল পর্যবেক্ষণ হিসেবে গোয়েন্দা ব্যর্থতাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, কেন এত বড় ষড়যন্ত্র একটি খবর গোয়েন্দা সংস্থাগুলো সময় মতো জানতে পারল না, এটাই সবথেকে বড় রহস্য। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মূলত এই বর্বরচিত ঘটনার হত্যা ও লুণ্ঠনের তথ্য প্রমাণ সংগ্রহের কাজ করে। কাজটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে ছিল, কারণ 25শে ফেব্রুয়ারির পর পিলখানার ভেতরে অনেক আলামত নষ্ট হয়ে গিয়েছিল। তবুও কয়েক হাজার সাক্ষ্য গ্রহণ এবং ফরেনসিক প্রক্রিয়ার পর সিআইডি একটি বিশাল চার্জশিট প্রদান করে, যা অপরাধের ভয়াবহতা প্রমাণে সাহায্য করে। 2025 সালের 25শে ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার এই দিনের ভূমিকা এবং বক্তব্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে 2009 সালে সেনাবাহিনী যে তদন্ত রিপোর্টটি জমা দিয়েছিল সেটি যথাযথভাবে প্রকাশ করা হয়নি এবং অনেক সত্য গোপন রাখা হয়েছিল। একই সঙ্গে তিনি 2025 সালের এই দিনে ঘোষণা করেছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে এবং এর পেছনের আসল কারিগর এবং ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। পিলখানা ট্র্যাজেডির 17 বছরে পদার্পণে নৈপথ্যে কুশীলব শনাক্তের দাবি যখন তুঙ্গে, তখন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পরস্পর বিরোধী বক্তব্যে জনমতে নতুন শঙ্কা তৈরি করেছে। গত 24শে ফেব্রুয়ারি 2026 স্বরাষ্ট্রমন্ত্রীর সচিবালয় ঘোষণা দেন যে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন কমিশন গঠন করা হবে। অথচ পরদিন 25শে ফেব্রুয়ারি বনানী কবরস্থানে তিনি সম্পূর্ণ ভিন্ন সুরে জানান, সরকার নতুন কোনো কমিশন গঠন করবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পূর্বের অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত রিপোর্টটি তিনি আগে পূর্ণাঙ্গভাবে না দেখে কথা বলেছিলেন। এখন তার অগ্রাধিকার কেবল পূর্বের সুপারিশ বাস্তবায়ন এবং চলমান বিচারিক প্রক্রিয়া শেষ করা। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন গাজীউল হক। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানা বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন গাজীউল হককে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। গত বছর 25শে অক্টোবর দুপুরে পানামার পতাকাবাহী জাহাজ এমভি নর্থ স্ট্রাইট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্রের গমের চালান নিয়ে আসে। এই চালানে ছিল 56,959 টন গম। এর মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করে বাংলাদেশ। এভাবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে G2G ভিত্তিতে শুরু হয় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম। খাদ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী তাদের সঙ্গে একাধিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত 4,67,884 টন গম আমদানি হয়েছে। সরকারি ও বেসরকারি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গমের পাশাপাশি সয়াবিনও আমদানি করা হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর জোর তৎপরতা ছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। অবশ্য যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর পরিসংখ্যান জানাচ্ছে 2025 সালের শেষ প্রান্তিকে 2024 সালের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানি ব্যয় কমেছে 8.93%। 2024 সালের শেষ প্রান্তিকে আমদানির অর্থমূল্য ছিল $74.20 কোটি।
2025 সালের শেষ প্রান্তিকে আমদানি হয়েছে 67,57 লাখ ডলার। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দুটি ম্যাচের টেস্ট সিরিজের সূচি। আগামী আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইন এবং ম্যাকেতে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। 2003 সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে নামবে ক্রিকেটার টাইগাররা। ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে 13ই আগস্ট। এরপর 22 আগস্ট থেকে দ্বিতীয় টেস্টের আসর বসবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। ম্যাকে শহরের জন্য এটি মাইল ফলক। টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে শহরটির। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।